গ্রাম থেকে শহর, পাড়া থেকে মহল্লা, দেশ থেকে বিশ্ব, সব কিছু চালিকায় রাজনীতি। রাজনীতির এপিট আর ওপিট নিয়ে কথা বলতে চাই, জানতে চাই এবং আপনাদেরকেও সাথে রাখতে চাই। দর্শক, আমন্ত্রণ লিডারশিপের আজকের আয়োজনে। সাথে আছি নবুয়ত রহমান, আর পরিবেশিত হচ্ছে প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড, ইনটেক প্রপার্টিস লিমিটেড এবং ন্যাশনাল এগ্রি কেয়ারের সৌজন্যে। দর্শক, ভোটের বাকি আর মাত্র 10 দিন। দুদল একে অপরকে দোষারোপ করছে কেমন হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। এ বিষয় নিয়ে কথা বলবার জন্য দুজন চমৎকার অতিথি আমাদের এই স্টুডিওতে যুক্ত আছেন। প্রথমেই মারুফ কামাল খান, সম্পাদক প্রতিদিনের বাংলাদেশ। এরপর আছেন সৈয়দ আব্দুল আজিজ, রাজনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। মারুফ কামাল খান, আপনাকে দিয়ে আমি অনুষ্ঠান শুরু করতে চাই। 22 জানুয়ারি থেকে প্রার্থীদের প্রচারণা শুরু হয়েছে। প্রতিশ্রুতির ফুলঝড়ি ছুটছে মুখে মুখে। কেউ দিচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, আবার কেউ দিচ্ছে নারীদের মাস্টার্স পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ। এখানেই শেষ নয়, দু দলের বড় নেতারা বাক্যবাণে আক্রমণ করেছেন কেমন হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক ডক্টর রাজিজ, তাকেও ধন্যবাদ, এবং যারা আমার কথা শুনবেন তাদের সকলকে ধন্যবাদ। আসলে প্রথম যে কথাটা আমি বলতে চাই সেটা হলো একটা নির্বাচন হচ্ছে। আমরা সকলেই জানি যে বাংলাদেশে নির্বাচন বিষয়টি নির্বাসিত হয়েছিল। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রাথমিক সোপান। নির্বাচন মানেই গণতন্ত্র নয়, তবে এটা প্রাথমিক সোপান। এটাকে এড়িয়ে গণতন্ত্রে পৌঁছবার আমাদের কোনো রাস্তা নাই, কোনো পথ নেই। তো এদেশে নির্বাচনকে নির্বাসিত করা হয়েছিল, নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছিল, এবং সেই সঙ্গে একই সাথে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল এবং ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। সেই নির্বাচন নিয়ে যত কম কথা বলা যায়, সেই তথাকথিত নির্বাচন নিয়ে, সেই নির্বাচনের নামের প্রহসন নিয়ে, যে প্রহসনের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদী সরকার শুধু তার ক্ষমতাকে প্রলম্বিত করেছে, সেই ধরনের প্রহসন নিয়ে সেই স্মৃতি আমরা যত ভুলতে পারি ততই আমাদের জন্য মঙ্গল। তবে আমাদের মনেও রাখতে হবে যাতে ওর পুনরাবৃত্তি না ঘটে। কিন্তু আমরা যেন আর সেই প্রহসনকে, সেই ক্লেদাক্ত অতীতকে আমরা যেন আর কখনো অনুশীলন না করি, চর্চা না করি, এটা মনে রাখতে হবে। আমি যে কথা বলছিলাম যে নির্বাচন হচ্ছে একটা, এই প্রথমবারের মতো একটা পরিস্থিতি, অনেক বছর পর একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে একটা নির্বাচন হবে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন। এবং এই নির্বাচনে শক্ত দুইটি প্রতিপক্ষ ইতিমধ্যে দাঁড়িয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি শক্ত দুটি প্রতিদ্বন্দ্বী পক্ষ। আপনি যেরকম বললেন যে এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করছে, কথার আক্রমণ করছে, কথামালার আক্রমণ করছে, কথার ফুলঝুরি ছড়াচ্ছে, এগুলোই কিন্তু নির্বাচনের অপরিহার্য অনুষঙ্গ। আপনি এসব বাদ দিয়ে, প্রতিশ্রুতি বাদ দিয়ে তো কোনো নির্বাচন হয় না। কেননা যে নির্বাচনী ইশতেহার, একটা রাজনৈতিক দল যে ইশতেহার দেয় যে সে ক্ষমতায় গেলে কি করবে কি করবে না, এটাও কিন্তু প্রতিশ্রুতি, মূলত না করবার প্রতিশ্রুতি এবং করবার প্রতিশ্রুতি। এটা তো থাকতেই হবে, না হলে মানুষ কিসের ভিত্তিতে তার প্রতিনিধি নির্বাচিত করবে, কাকে নির্বাচন করবে? সুতরাং প্রতিশ্রুতি থাকবে। আপনি আরেকটা বিষয় বলেছেন যে সেটা যে একজন এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করবার, দোষারোপ করবার চেষ্টা করছে। এটা থাকে রাজনীতিতে, সব দেশের, উন্নত দেশের। আমরা তো অত উন্নত হইনি, সাংস্কৃতিক দিক থেকেও না, রাজনৈতিক দিক থেকেও না, আর অর্থবিত্তের দিক থেকে তো নই। সেই পরিশীলন আমাদের এখনো হয়নি, কারণ আমাদের গণতন্ত্র কিন্তু এখানে বেশি দিন পথ হাঁটতে পারেনি, তাকে হাঁটতে দেওয়া হয়নি। নানাভাবে গণতন্ত্র পঙ্গু হয়ে গেছে, সে তার পথ চলতে পারেনি। সুতরাং গণতন্ত্রের অনুশীলন বারবার আমাদের শুরু করতে হয়েছে, বারবার আবার এটা হোঁচট খেয়েছে, বারবার গণতন্ত্র নষ্ট হয়েছে, বারবার গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। সুতরাং গণতন্ত্রের অনুসরণ শুরু হয়েছে। তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে ফ্যাসিবাদী আমলের যে কালচার, যে রাজনৈতিক অপসংস্কৃতি, যেটা কালচার না বলে অপসংস্কৃতি বলা দরকার, সেটা যেন ফিরে না আসে। সেটা হচ্ছে এই যে অপরপক্ষকে নির্মূল করে ফেলতে হবে, এবং তার বিরুদ্ধে এমন কোনো ক্লেদাক্ত অপপ্রচার নাই যেটা করা হয়নি, করা হয়েছে। মিথ্যা সত্য মিলিয়ে, সত্য মিথ্যার মিশ্রণে, অথবা পুরোপুরি মিথ্যা এবং জালিয়াতিপূর্ণভাবে প্রতিপক্ষকে ঘায়েল করা হয়েছে, এবং এমন ভাষা প্রয়োগ করা হয়েছে যে ভাষা আপনার এটা প্রচারযোগ্য নয়,
উচ্চারণযোগ্য নয়। ধন্যবাদ আপনাকে। আমি একটু ফিরতে চাই আজিজ ভাই আপনার কাছে। জামাতি ইসলামী বলা হয়েছে একটি ইসলামী দল। কিন্তু সনাতন ধর্মাবলম্বীর কৃষ্ণনন্দীকে তাকে প্রার্থী করা হয়েছে। এদিকে বিএনপি বলছে জামাত মোনাফিকের দল, ধর্ম ব্যবসায়ী। আপনি আমরা দুর্নীতিবাজ হলে আপনাদের দুজন মন্ত্রী কিভাবে তারা ক্ষমতায় ছিল এরকম একটা প্রশ্ন তুলেছেন। আপনি আসলে কিভাবে যুক্তি খণ্ডাবেন? যেভাবে ভাই শুরু করেছেন যে ফ্যাসিজমটা তো এটা শুধুমাত্র একটা শাসন ব্যবস্থা নয়, এটা কিন্তু একটা কালচার এবং এটা শুধু ব্যক্তির মানে একটা দেশের গণতন্ত্রই বিনষ্ট করেনি, প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করেছে, এমনকি মানুষের মনস্তত্ত্বের মধ্যেও কিন্তু দীর্ঘমেয়াদী একটা পরিবর্তন রেখে গেছে। এটা কিন্তু ওনার কথার থেকে আমি বলছি যে এটার এখন কিন্তু প্রভাব আমরা বুঝতেছি যে ওই ব্যবস্থাটা সরে গিয়েছে, কিন্তু ওই ব্যবস্থার যে অভিঘাতগুলো আমাদের সমাজে, রাষ্ট্রে, এমনকি মনস্তত্ত্বে যে জিনিসগুলো, এটা কিন্তু এখনও আমাদের রয়ে গেছে এবং এটা দীর্ঘ সময় লাগবে এটা উতরানোর জন্য। আমি আরেকটি কথা আপনাকে বলবো প্রতিশ্রুতির ব্যাপারে। দেখেন, প্রতিশ্রুতি থাকতে হবে। প্রতিশ্রুতি ছাড়া জনগণ কিভাবে একটা দলকে বিচার করবে যে কে তাদের প্রতিনিধিত্ব করবে? তো সেক্ষেত্রে আমরা যেভাবে ভাই বলেছেন যে দুটো রাজনৈতিক দলই কিন্তু এখন আবির্ভূত হয়েছে প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে এবং প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে। এই দুটো দলের মধ্যে এক দলের অতীতে রাজনৈতিক মানে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, আর একটা দল সেটা সহায়ক শক্তি ছিল প্রধান রাজনৈতিক শক্তির, কিন্তু এবারে কিন্তু তারা একটা উদীয়মান রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। সুতরাং দুটো দলের পক্ষ থেকেই কিন্তু রাষ্ট্র কিভাবে তারা আসলে রাষ্ট্র পরিচালিত হবে, ব্যবস্থার পরিবর্তন হবে, দীর্ঘমেয়াদী রাষ্ট্রের নলখলচে পাল্টে দেওয়ার যে অঙ্গীকার, এই জায়গাগুলোকে আমি ইতিবাচকভাবেই দেখতে চাই যেভাবে ভাই বলেছেন। এবং এক্ষেত্রে আরও ক্রিটিক্যাল ডিসকাশন আমি ইতিপূর্বের কয়েকটা আলোচনায় বলেছি যে যেমন আমেরিকায় আমরা যেটা দেখি প্রেসিডেন্সিয়াল ডিবেট হয়, আমার মনে হয় খুব ক্রিটিক্যাল কিছু ডিসকাশন হওয়া দরকার। এমনকি যদি সুযোগ থাকে মিডিয়ার বা অন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে প্রধান দুটো রাজনৈতিক দলের তারা ক্ষমতায় আসলে কে কিভাবে পরিবর্তন করবে, কার বক্তব্য কি কথার কথা নাকি এটার মধ্যে স্ট্র্যাটেজি আছে, অ্যাকশন প্ল্যান আছে, পরিবর্তনের কোনো সুনির্দিষ্ট পাথওয়ে আছে, এই জিনিসগুলো কিন্তু জনগণ, এখনকার জনগণ বিশেষ করে আমাদের তরুণ যারা কিন্তু মূলত চেঞ্জ মেকার, যে তরুণরা একটা বিপ্লব সংগঠন করেছে, এটা দরকার। এখন আমি আপনার শেষ অংশ নিয়ে আসি যে দোষারোপের যে রাজনীতিটা, যে পরস্পরকে আমি বলবো যে এখানেও আমি ভাইয়ের সঙ্গে একমত হয়ে বলবো যে প্রতিদ্বন্দ্বীকে আক্রমণ করাটা কিন্তু এটা রাজনীতিরই অংশ, গণতন্ত্রেরই অংশ। এবং আমরা যেটা চাই সেটা হচ্ছে যে আক্রমণটা হোক নীতির দিক দিয়ে, সততার সাথে এবং দেশের স্বার্থে। এটাতে আমরা কিন্তু দেখছি দুঃখজনকভাবে, সেটি হচ্ছে যেটা আমি শুরু করেছি যে কথাটা দিয়ে, যে ফ্যাসিজমের যে কালচার, সে কালচারের কিছু ছায়া আমরা কিন্তু এই রাজনীতির যে দোষারোপের রাজনীতির মধ্যে এখনও দেখতে পাচ্ছি। এবং বিশেষ করে মিথ্যা দোষারোপ, আমি আজকের দিনের কথা আপনাকে বলতে পারি যে শীর্ষ দুই নেতার মধ্যে একজনের কিন্তু টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, সেটার মাধ্যমে কিন্তু নারীদেরকে অপমানজনক মন্তব্য করা হয়েছে হ্যাক করে। আবার কিন্তু আরেকটা দল সেটার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করছেন, যিনি ভিকটিম হয়েছেন তিনি এটার ব্যাখ্যা দিয়েছেন। এই যে জিনিসগুলো, এটা আমরা চাই না। আমরা চাই খুব পজিটিভ ক্রিটিসিজম আসুক, খুব পজিটিভ নীতিগতভাবে কার কর্মসূচির মধ্যে কী ব্যর্থতা সেটা। আর শেষ করব আপনার যে কথাটা দিয়ে, সেটি হচ্ছে যে জামাত ইসলামীর ব্যাপারে আপনি যেটা বলেছেন এবং বিএনপির ব্যাপারে যেটা বলেছেন, জামাত ইসলামী তো অবশ্যই একটা ধর্মশ্রয়ী নয়, ধর্মভিত্তিক রাজনৈতিক দল। তারা ধর্ম ব্যবহারের প্রশ্নটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ তারা আপাদমস্তক তাদের গঠনতান্ত্রিক নীতি অনুযায়ী তারা কিন্তু ইসলাম ধর্মের আলোকেই, ইসলামের আলোকেই তারা কিন্তু রাষ্ট্র শাসন পরিবর্তন করতে চায়। সুতরাং এটা কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আপনার প্রশ্নটাকে আমি বলতে চাই যে ইসলামে কিন্তু অপর নাগরিকের সমান অধিকার নিশ্চিত আছে। ইসলামের যতগুলো মডেল আছে আপনি যদি সেই জায়গাগুলোতে দেখেন তাহলে দেখতে পাবেন খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শেষ পর্যন্ত, এমনকি ইসলামের যারা স্কলার তারা তো এটা দাবি করেন, এবং দাবিটা শুধু তাত্ত্বিকভাবে না বাস্তবিকভাবে, যে যখনই কোনো রাষ্ট্রে ইসলামী খেলাফত থেকে শুরু করে অন্যান্য মডেলের রাষ্ট্র ব্যবস্থা ছিল, সেখানে কিন্তু অমুসলিম নাগরিকদের অধিকারটা অনেক বেশি সুরক্ষিত ছিল। মিষ্টি মধুর কথা বলছি আমরা যে এই প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, কিন্তু সেটি কিন্তু এখন শক্ত ভাষায় পরিণত হয়েছে। যেমন আমি একটু যদি যুক্তি করতে চাই, সিলেটের জনসভায় তারেক রহমান বলেছেন ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে কেন্দ্রে ফজরের নামাজ পড়তে হবে, কেন্দ্র পাহারা দিতে হবে। এর প্রেক্ষিতে কিন্তু জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন যে নিজে তাহাজ্জুদ নামাজ পড়েন। তো এই যে ধরনের যে শক্ত কথাগুলো বলছেন, এটি আসলে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? না, আমি তো বললাম এটা তো একই কথাই বারবার
বলার প্রয়োজন নাই। সেটা হচ্ছে যে সমালোচনা থাকবে, এক পক্ষ আরেক পক্ষকে কথার মারপ্যাচ তো থাকবেই রাজনীতিতে, আর নির্বাচনী রাজনীতিতে এটা আরো বেশি প্রকট হয়ে ওঠে। কিন্তু সেটা যেন একটা মানে বৈরিতায় পর্যবেসিত, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক কিন্তু বৈরিতায় না যায়। আর ধরুন এখানে তারেক রহমান বলেছেন, তো তারেক রহমান না, শুধু আমাদের সকলেরই তো একটা অভিজ্ঞতা খুব তিক্ত এবং খারাপ যে এদেশে নির্বাচন তো সুষ্ঠু হয়নি, দীর্ঘদিন নির্বাচন সুষ্ঠু হয়নি, এবং ফলে নির্বাচনে কারচুপি হতে পারে, নির্বাচনের ভোট গণনায় সমস্যা হতে পারে, নির্বাচন কেবল ভোট দিতে বিঘ্নিত হতে পারে, ভোট দানের ক্ষেত্রে বাধা আসতে পারে। তারপর খালি ভোট দানটাই শেষ না, এরপরে কিন্তু ভোট গণনা এবং সেটা ঘোষণা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়। তো প্রতিটি পর্যায়েই কিন্তু যাতে সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, কোনো ধরনের বাধাবিঘ্ন না থাকে, সেটা তো চাইতেই পারে। সেটা জামাতে ইসলামীও চাইবে, সেটা বিএনপিও চাইবে। এবং তার জন্য যে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনারা যান, মানে আগাম চলে যান ভোট কেন্দ্রে, যাতে ওইখানে আগে কেউ দখল নিতে না পারে, এগুলো পলিটিক্যাল স্ট্র্যাটেজি বা এগুলো সাংগঠনিক স্ট্র্যাটেজি। এনসিপি কিন্তু এইটাকে আবার কোট করে তারা বলছে যে না, এটা আসলে ভোট কেন্দ্র দখলের একটা ইঙ্গিত দিচ্ছেন। না না, ভোট কেন্দ্র দখলের ইঙ্গিত নয়, এটা ব্যাখ্যা অপব্যাখ্যা নানাভাবে করা যেতে পারে, কিন্তু এটা ভোট কেন্দ্র দখলের ইঙ্গিত। ভোট কেন্দ্র দখল করতে হলে যেটা প্রয়োজন আমার মনে হয়, সেটা একটি রাজনৈতিক দল ভোট কেন্দ্র ওইভাবে দখল করতে পারে না যদি তার রাষ্ট্র প্রশাসন সরকার যদি এটাকে মদত না দেয়, এটাকে যদি সমর্থন না করে। আমরা অতীতে কি দেখেছি? আমরা দেখেছি যে ক্ষমতায় থেকে নির্বাচন করা হয়েছে, যে ক্ষমতায় থেকে নির্বাচনের ব্যাপারে কিন্তু সবগুলো রাজনৈতিক দল একমত হয়েছিল যে না, কোনো রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করবে না রাষ্ট্র ক্ষমতায় থেকে। এটা তো একটা আমরা ঐক্যমতে পৌঁছেছিলাম, তার ভিত্তিতে একটা সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল। কিন্তু সেটা তুলে দিয়ে কি হলো, ক্ষমতায় থেকে নির্বাচন করার যে পদ্ধতি এখানে চালু করা হলো, তার পরিপ্রেক্ষিতে রাষ্ট্র প্রশাসন, গুন্ডা পান্ডা, সন্ত্রাসী মাস্তান এদেরকে নিয়োগ করে সরকারের ছত্রছায়ায়, সরকারের মদতে এটা করা হয়েছিল, ভোট কেন্দ্র দখল করা হয়েছিল, কাউকে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। এবার তো কোনো এবার তো সরকারের ভেতরে কোনো প্রতিদ্বন্দ্বী পক্ষ বা প্রার্থী নেই, সুতরাং পুলিশ দিয়ে অথবা পুলিশের সহযোগিতায় কিংবা এটা ওই ধরনের কোনো পেশি শক্তির প্রয়োগ হয়তো কোনো পক্ষ করতে পারে, সেটা আলাদা। কিন্তু এইভাবে মানে ভোট কেন্দ্র দখল করে নেওয়া এটা সম্ভব হবে বলে আমার মনে হয় না, এবং সেটা এখন চলছে, বা সে কোনো পক্ষ সেটা ভোট কেন্দ্র দখল করে সিল মেরে নেবে এরকম সুযোগ এখন আর নেই। সুযোগ আছে। ধন্যবাদ। আজিজ ভাই, আপনার কাছে আমি ফিরে আসতে চাই। আমরা ভোটের বাক্য বিনিময়ের কথা বলছি, একে অপরকে দোষারোপের রাজনীতির কথা বলছি। গতকাল সিরাজগঞ্জের সমাবেশে কিন্তু একটি কথা বলা হয়েছে যে আওয়ামী লীগের সাথে মিশেছিল জামাতি ইসলাম, এখন তারা খোলস থেকে বেরিয়ে এসেছেন, তারা ওই 16 বছর গুপ্ত হিসাবে লুকিয়েছিল। আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? তার আগে আমি বলি যে আগের যে প্রসঙ্গটাতে আমি একটু ছোট্ট করে টাচ করতে চাই যে একটা ভোট সুষ্ঠু হওয়ার জন্য আমি বলি যে 4টা পিলার। একটা ঘরের যেমন 4টা কোণা থাকে, 4টা পিলার। একটা নিরপেক্ষ সরকার, একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন, একটা শক্তিশালী প্রশাসন যন্ত্র এবং হচ্ছে নিরাপত্তা বাহিনী। আমার মনে হয় ঐতিহাসিক এবারের নির্বাচনটা আমরা দেখছি এই 4টা জায়গায় দুর্বলতা সব জায়গাতেই আছে, হলেও কিন্তু কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না। আমরা কাঠামোগতভাবে বা তাত্ত্বিকভাবে বলবো যে সবগুলোই কিন্তু নিউট্রাল। এখন আমি বলবো যে তাহাজ্জুদ পড়ে যে জিনিসটা, এটাকে ইতিবাচকভাবে আমি দেখতে চাই যে আগে কি দেখা গিয়েছে যে এক দলের সর্বময় ক্ষমতা প্রয়োগের ফলে মানে নির্বাচন কেন্দ্রগুলো অপর পক্ষ একেবারে শূন্য হয়ে গেছে। উভয় পক্ষ যদি তাহাজ্জুদ পড়ে যদি আসে বা আগের দিন এশার নামাজ পড়েও যদি আসে, আমি বলবো, যদি ভাইয়ের কথা অনুযায়ী বলবো যে সহাবস্থানটা যদি থাকে, তাহলে কিন্তু কেউই এটা চুরি করার সুযোগ পাবে না। আর একটা জিনিস আছে এবারে, সেটা হচ্ছে প্রত্যেক কেন্দ্রে কিন্তু ক্যামেরা আছে, সুতরাং জনগণ কিন্তু এবং নির্বাচন কমিশনও কিন্তু এই জিনিসটা ওয়াচ করবে। আমরা দিন শেষে আশা করব যে এই রাজনৈতিক সচেতনতার মাধ্যমে এবারে, কারণ টার্ন আউটের উপরে কিন্তু নির্বাচন কতটা অংশগ্রহণমূলক এটা পরিমাপ হয়, শুধু রাজনৈতিক দল দিয়ে হবে না, এখানে একটা কিন্তু চ্যালেঞ্জ আছে। আমি ফিরে আসি আপনার জায়গাতে, যে আমি শুধু এক পক্ষের দিক থেকে আমি বলবো না, যে বিএনপি চেয়ারপারসন যে অভিযোগটা করেছেন, আমার মনে হয় যে উনি অভিযোগ করেছেন এবং প্রতিপক্ষের দল থেকেও মনে হয় এটার জবাবটা চলে গিয়েছে, অলরেডি চলে আসছে, সেটা আপনি হয়তো উল্লেখ করেন নাই। সুতরাং এটার জবাব আমি আমার দেওয়া প্রয়োজন মনে করছি না, কারণ রাজনীতিতে কিন্তু যেভাবেই বলেন না কেন, গুপ্ত এবং প্রকাশ্য দুইটা প্যাটার্নই আছে। পৃথিবীর অনেক রাজনীতি কিন্তু গুপ্ত থেকেই হয়। আর গত 16 বছরের যে শাসন ব্যবস্থা ছিল, রাজনীতি অবশ্যই যে বিপ্লবের মাধ্যমে পরিবর্তনটা হয়েছে, এটা সব কিছু
যেমন আমি যদি এখানকার উদাহরণই দেই, আমরা এই ৩ জন মানুষ সামনে আছি ক্যামেরার সামনে, আমরা দিয়েই কি আপনার অনুষ্ঠানটা কি মানে পরিপূর্ণতা পাচ্ছে? আমাদের অন্তরালে কিন্তু ক্যামেরার পিছনেও কেউ কেউ আছে। যে কোনো রাজনৈতিক বিপ্লবের সামনের চেহারাগুলো দেখি, কিন্তু পিছনের চেহারা দেখি না। ওটাই হচ্ছে কিন্তু গুপ্ত অংশ। যেমন এই অনুষ্ঠানেরও একটা অপ্রকাশ্য অংশ আছে। সুতরাং রাজনীতির সমাজবিজ্ঞানের ভাষায় আমি যদি বলি, তাহলে এটা তারেক রহমান সাহেব উনি ওনার প্রতিপক্ষকে, আমি এটাকে দোষের কিছু মনে করি না। এটা ওনারা বেশ কিছু জায়গা তৈরি করেছেন। তবে আমি বিএনপির যদি আপনি ল্যান্ডস্কেপে বলেন, তো বিএনপি এবং জামাতের রাজনীতিটার মধ্যে তো একটা সম্মিলনের একটা জায়গা আছে। বাংলাদেশি জাতীয়তাবাদের প্রশ্ন, আধিপত্যবাদের বিরোধিতার প্রশ্ন, আপনার আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধার এই জায়গাগুলো কিন্তু অভিন্ন অবস্থান ছিল। এবং আমি কিন্তু এই অবস্থানেরই মানুষ হিসেবে আমি বলছি যে বিএনপির ন্যারেটিভের মধ্যে মনে হয় আমরা আশা করি যে একটু নতুনত্ব আসা দরকার। কারণ বিএনপি যে ভাষায় জামাতকে আক্রমণ করছে, সম্ভবত এটা আবার বিএনপির বিপক্ষেও যেতে পারে এর কিছু কিছু জায়গা। যেমন ধর্মের বিষয়টা নিয়ে যে বিএনপি যেভাবে আক্রমণ করছে, বিএনপির আরও অনেক আমি মনে করি যে ক্রিটিক আছে যেটা জামাতকে করতে পারে। অনেক ক্রিটিক আছে, জামাতের অভিজ্ঞতার প্রসঙ্গে আসতে পারে, জামাতের অন্যান্য নীতি আদর্শের জায়গাতে খুবই একাডেমিক এবং যে জায়গাগুলো খুব অকাট্য, এই আমি জায়গাতে একটু আমি মারুফ আশা কামাল করি। ভাই আপনার কাছে ফিরতে চাই যে যুক্তিসঙ্গত আক্রমণ কিন্তু হচ্ছে কিনা। আপনি যদি গতকালকের কথা বলি, গতকালকে কলাবাগানের জনসময় জামাতের আমির বলেছেন যে লোক ১৭ বছর পালিয়েছিল তারা বাংলাদেশের ছায়াও তাকে দেখা যায়নি, কিন্তু আমরা নির্যাতন সহ্য করেছি, আমরা জেল খেটেছি, জুলুম খেটেছি, আমরা গুপ্ত নেই। এই যে কথার কিন্তু শক্ত কথাগুলো সে ছুড়ে দিচ্ছে, এটি কিভাবে বলবো? না, এটা ঠিক আছে, ঠিক আছে। এ কারণে যে অভিযোগ তো থাকবেই। অভিযোগ প্রত্যেকে তার নিজস্ব একটা অবস্থান আছে, দৃষ্টিভঙ্গি আছে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পক্ষই তার নিজস্ব অবস্থান, তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে সে বক্তব্য উপস্থাপন করে, এবং এই বক্তব্য যদি কারো বিরুদ্ধে যায় সে তার জবাব দেয় বা পাল্টা জবাব দেয়, এটা তো থাকবে। এখন এই যে গুপ্ত সুপ্ত যেটা নিয়ে কথা হচ্ছে, ব্যাপার হচ্ছে যে এটা একটা ব্যাখ্যা আছে, দুই ধরনের ব্যাখ্যা আছে। প্রথম কথা হচ্ছে যে এই গুপ্ত কথাটা, শব্দটা গুপ্ত, কিন্তু এটা বোধহয় আমার মনে হয় যে যারা এটা অভিযোগ করেছে তারেক রহমান বা বিএনপির পক্ষ থেকে, তারা এটাকে একটা অন্যভাবে নিয়ে এসছে, অন্য ব্যাখ্যায় নিয়ে উপস্থাপন করেছে। সেটা হচ্ছে যে সুবিধাবাদিতা। এই গুপ্ত শব্দ দিয়ে সুবিধাবাদিকা তাকে বোঝানো হয়েছে। যে ধরো এটা জামাত সম্পর্কে খুব বেশি প্রযোজ্য বলে আমার মনে হয় না, এটা ছাত্র শিবির সম্পর্কে কিছুটা প্রযোজ্য। যেমন যেটা আছে যে ছাত্র শিবিরের ছেলেরা ওই সময় যখন ফ্যাসিবাদী শাসনামল, যখন বিশ্ববিদ্যালয়ে বা শিক্ষাঙ্গনে কাজ করা যায় না, প্রকাশ্যে কাজ করার কোনো সুযোগ ছিল না, এই সময় ছাত্র শিবিরের অনেক ছেলেরা তারা ছাত্র লীগের ভেতরে থেকে তার ভিতরে মানে আহ, আত্মগোপন করে তারা কাজ করেছে। এটিকে আপনি পজিটিভ ভাবে দেখেন কিনা? না, আমার দেখার বা না দেখার উপর নাই, এটা হচ্ছে ফ্যাক্ট। আমি মানে জি। ফ্যাক্টটা বলছি যে এই যে করেছে, এটাকে দুইটা দিক আছে। যে তখন আমরা করতে পারি নাই, তখন এটা তাদের বক্তব্য হচ্ছে আমরা তখন মানে গুপ্ত না হয়ে, অর্থাৎ ইনফিলট্রেট না করে আমাদের পক্ষে তখন স্বাভাবিকভাবে কাজকর্ম করা সম্ভব ছিল, এটা হচ্ছে তাদের যুক্তি। বিএনপি মনে করছে তুমি যে এই যে ফ্যাসিবাদ যে অন্যায় অত্যাচার করেছে, তুমি তার মধ্যে আশ্রয় নিয়েছিল, তাদের অন্যায় অবিচারের অংশীদার হয়েছো, তারা যে সমস্ত অপকর্ম করেছো তার অংশীদার তোমরা ছিলা। এখন এসে তোমরা মানে কোনো ধরনের জুলুম নির্যাতনকে তোমরা এড়িয়েছো, আমরা তো জুলুম নির্যাতনের শিকার হয়েছি, সুতরাং আমরা তোমরা একই অবস্থান হতে পারো, তোমরা সুবিধাবাদী। এই সুবিধাবাদটাকেই পোট্রে করবার জন্য, উপস্থাপন করবার জন্য, চিত্রিত করবার জন্য এই গুপ্ত শব্দটা এসছে, আমি যতটুকু বুঝেছি আর কি। তো এখন গুপ্ত মানে হচ্ছে যে অনেক সময় তো আমরা মানে বিএনপির অনেকে গুপ্ত হয়েছে, হয় নাই, হতে হয়েছে। যখন পুলিশ খুঁজেছে আমি গুপ্ত ছিলাম, তাই না? আমাকে তো পুলিশ যখন খুঁজেছে আমাকে প্রায় এক ধরনের আন্ডারগ্রাউন্ড, সালাউদ্দিন সাহেব হয়েছে, এটা হতে হয়। সে এই গুপ্তের কথা এটা হচ্ছে না। গুপ্তের বা অনেকে দেশত্যাগ করতে হয়েছে, অনেকে, শুধু তারেক রহমান না, তারেক রহমান তো চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছিল, অনেকে, সেটা বিএনপির লোক আছে, জামাতের লোক আছে, নির্দলীয় লোক আছে, সাংবাদিক আছে, পেশাজীবীরা আছে, অনেককে কিন্তু বিদেশে চলে যেতে হয়েছে। তো সুতরাং এটা বিদ্রুপের বিষয় না। আর একটু প্রশ্ন রাখতে চাই, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে বিএনপি ফ্যাসিবাদকে ফিরে আনতে চায়। আপনি এর কথার সাথে আসলে কতটা যুক্ত বা একমত? না, বিএনপি ফ্যাসিবাদকে, ফ্যাসিবাদ বলতে কি বোঝায় উনি একটু আগে যেটা বললেন, ফ্যাসিবাদ মানে তো একটি দল না, যে একটা দল বা একটা গোষ্ঠী বা একটা কিছু মানুষের। ফ্যাসিবাদ হচ্ছে একটা দর্শন, এই মানে অপদর্শন বলি আমরা, এটা মনে করি না যে এটা সুষ্ঠু দর্শন। ফ্যাসিবাদ একটা দর্শন, সে দর্শন তার রাজনীতির মধ্যে, তার সংস্কৃতির মধ্যে, তার চিন্তা চেতনার মধ্যে কতগুলো বিষয় আছে।
তো সেটা বিএনপির সঙ্গে যায় এটা আমার মনে হয় না। মনে হয় না এই কারণে ফ্যাসিবাদের কতগুলো লক্ষণ আছে। লক্ষণ হচ্ছে বিএনপি কি, বিএনপি তো গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি বলে সমস্ত মতের লোকরাই কিন্তু সমাজে বিরাজ করতে পারবে, পারস্পরিক প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, সব মতে থাকবে। বিএনপি ধর্মভিত্তিক রাজনীতি তো নিষিদ্ধ করবার পক্ষে না, কোনো ধরনের রাজনীতি নিষিদ্ধ করবার পক্ষে না। সুতরাং এই যে নিষিদ্ধ করবার যে রাজনীতি, যে বন্ধ করে দিতে হবে, স্তব্ধ করে দিতে হবে, ওকে রাজনীতি করতে দেওয়া হবে না, ভিন্ন মতকে দলন করতে হবে, ভিন্ন মতকে উৎখাত করে ফেলতে হবে, এই রাজনীতি তো বিএনপি করে না। এবং বিএনপি অন্য কাউকে মানে বিএনপি তো এদেশে শাসন করেছে, বিএনপির শাসনে অন্য কোনো দলকে নির্মূল করবার চেষ্টা হয় নাই। সমস্ত মতকে দলন করবার, দমন করবার, কথা বলার সমস্ত সংবাদপত্রকে বন্ধ করে দেওয়ার, এগুলো তো বিএনপির ইয়ের মধ্যে নাই। কিংবা ফ্যাসিবাদী কোনো গোষ্ঠীকে, মানে হ্যাঁ অথবা না ভোটের পরিপ্রেক্ষিতে কিন্তু তারা এই কথাগুলো বলেছেন। না, হা ভোট তো তারা পক্ষেই বলেছে। জি, বিএনপি আমরা দেখেছি তারা পক্ষেই বলেছেন। যে আপনি যদি কিছু যুক্ত করতে চান। আমাদের বুঝি একটা বিবেচনা করা দরকার, বর্তমানে নির্বাচন সামনে আছে, সুতরাং এখনকার সব কথাগুলোকে আমি খুব সিরিয়াসলি নিতে চাই না, শব্দগুলোকে। আমার মনে হয় উভয় পক্ষকে ফ্যাসিবাদের দোষী করছে, কিন্তু এটা সত্য যে এই দলগুলো, দুটো প্রধান দলের মধ্যে আমি মনে করি যে তাদের জেনেটিক্সের মধ্যে ফ্যাসিবাদের দর্শন নেয়, যেটা ভাই বললেন আর কি, তাই না? বিএনপি তো শাসন অতীতে করেছে। তবে বিএনপির যে সমস্যাটা আমার চোখে পড়ছে, আমি বিএনপির তো কিছু কিছু বিষয় খুবই আমি তাদের মানে বলা যায় যে পক্ষে আমার অবস্থান থাকে। যেমন বাংলাদেশের যে জাতীয়তাবাদের বিনির্মাণ, এই জাতিরাষ্ট্র গঠনের ক্ষেত্রে প্রথম একটা সকল নাগরিককে ঐক্যবদ্ধ করার দর্শন নিয়ে আসছে বিএনপি, আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিনিধিত্বশীল দল বিএনপি। কিন্তু বিএনপির সাম্প্রতিক, মানে এখন তো তৃতীয় প্রজন্মে আসছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়ার বিএনপি, বর্তমান বিএনপির মধ্যে কিন্তু দর্শনের জায়গা থেকে আমি কিছু একটা শিফটিংয়ের একটা প্রভাব, আমি যদি ভুল না বলে থাকি, এটা ব্যাপারে ভাই আরও ভালো বলতে পারবেন, উনি কিভাবে দেখতে পাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি যে বিএনপির দর্শনের মধ্যে একটা প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ যে ভাষায় বিরোধী পক্ষকে আক্রমণ করত, বিএনপির আক্রমণের ক্ষেত্রে এই পরিভাষাগুলো ব্যবহৃত হচ্ছে। এইটা হচ্ছে আমার কাছে উদ্বেগের জায়গা। বাট আমি এখনও বিশ্বাস করি যে বিএনপি ক্ষমতায় আসলে ফ্যাসিবাদ ফিরে আসবে, কারণ বিএনপি তার প্র্যাকটিসের মধ্যেই তো এটা অতীতে দেখা যায়নি। এটাকে আমি এই রাজনীতি বা নির্বাচনমুখী একটা শব্দের কথা চালাচালির মধ্যে আমি রাখতে চাই। দ্বিতীয় যে বিষয়টা আমি এখানে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা বিএনপি বিশেষ করে একটা নতুন নেতৃত্বে, এই সময়টাকে এটা একটা বলা যায় যে টার্নিং পয়েন্ট। তো এই সময় আমার কাছে যেটা মনে হয়, আমি একটু উদার দৃষ্টিতেই দেখতে চাই যে তাদের একটু পরিবর্তিত রাজনীতিতে থিতু হতে তাদের একটু বুঝি সময় লেগে যাচ্ছে, তারা প্র্যাকটিস করছে। যেমন আপনি যদি তারেক রহমান সাহেবের সিলেটের ভাষা যদি যেটা মূল যে বক্তব্য দিয়েছেন, পরবর্তী জায়গায় তিনি কিন্তু এটা ব্যবহার করেন। আমি যদি একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে কিন্তু যুক্ত করতে চাই যে গতকালকে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জামাত রাজাকারের দল, বিপক্ষের দল, এখন ধার করা একজন মুক্তিযোদ্ধা এনে তাদের দল ভারী করতে চাচ্ছে। বিএনপি তো আগাগোড়াই মুক্তিযোদ্ধার দল। তিনি সম্ভবত কর্নেল অলি আহমেদকে ইঙ্গিত করে কথাটি বলেছেন, কি বলবেন? না, আমি ওনার কথার এক অংশ তো খুবই সত্য কথা যে বিএনপি আগাগোড়াই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারীদের দল। এমনকি আমি এ কথা বলাটা বুঝি খুবই তথ্য নির্ভর হবে। সেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের প্রধান মুখ ছিলেন না, কিন্তু ওনার কিন্তু প্রধান একটা চরিত্রের অন্যতম, উনি হচ্ছেন প্রধান চরিত্র কিন্তু উনি। সুতরাং এটা ঠিক, কিন্তু দ্বিতীয় অংশের সাথে আমি মোটেও একমত নই। কারণ আমি আবারও সেই আগের কথাই ফিরে যাচ্ছি, বিএনপি নেতৃবৃন্দ এখন এমন কিছু কথা বলছেন যেটা ওনাদের কিন্তু বিপক্ষে যাচ্ছে। কারণ যদি সিরিয়াস কথা হয়, তাহলে এতদিন আপনারা এই জোটটা কেন করলেন? জিয়াউর রহমানের সরকারটা কেমন ছিল? খালেদা জিয়ার সরকার কেমন ছিল? রাজনৈতিক জোটটা কেমন ছিল? এই কথাগুলো তো বিএনপির জন্য, এটা বিএনপির সাথে তো এটা ম্যাচ করে না। সেই জোটে কিন্তু জামাত ইসলামও ছিল। আমি সে কথাই তো বলছি আপনাকে, সে কথাই তো বলছি, যার সঙ্গে আপনার সঙ্গে আমি দীর্ঘদিন একসাথে 1-2 দশক না, দীর্ঘ 3-4 দশক ধরে আপনার সঙ্গে একসাথে রাজনীতি করেছি। যেভাবেই হোক তৃতীয় পক্ষ সরে গিয়েছেন, এখন আমি প্রতিপক্ষ হয়েছি, তা আপনাকে আমি কি দিয়ে আক্রমণ করব? আমরা যে কারণে একত্রে এতদিন আমি একটা কথা একটু শেষ করতে চাই, মারুফ কামাল ভাইয়ের একটা কথা, সেটি হচ্ছে যে গুপ্ত রাজনীতির যে জিনিসটা, এখানেও আমার একটা বক্তব্য আছে। যে দেখেন, ছাত্র শিবিরকে যেভাবে ভাই বললেন, যে
এটা কিন্তু উভয় জায়গাতেই আছে। এমনকি দেখবেন যে এই জুলাই পরবর্তীতে যে বিএনপির কমিটিগুলো হয়েছে সেখানেও কিন্তু দেখা গিয়েছে যে ছাত্রলীগের অনুপ্রবেশ আছে। সুতরাং এটা কি প্রেক্ষিতে হচ্ছে এটা আমাদের কিন্তু একটা জায়গা আমাদের অপপ্রচারের শিকার হচ্ছি আমরা। সেটা হচ্ছে যে যাদের বিরুদ্ধে যেটা বলা হচ্ছে নামের, যেমন দেখবেন যুদ্ধাপরাধের বিচারের সময় কাদের মোল্লাকে বানানো হলো কসাই কাদের, আবার দেলোয়ার হোসেন সাঈদীকে বানানো হলো দেলু রাজাকার। এই যে শব্দগুলো, যেমন এক ফরহাদকে আর এক ফরহাদ বানানো হলো, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে আমরা আশা করব যে রাজনৈতিক, আমি ভাইয়ের জি, জি, কথাতে জি। বলবো যে নীতি নৈতিকতা সততা দিয়ে যেন মোকাবেলা করা হয়, এইটা হচ্ছে একদম আমাদের। শেষ পর্যায়ে চলে এসেছি, যদি 10 সেকেন্ডে কিছু যুক্ত করতে চান। উনি বললেন ছাত্রলীগের যোগ সারস আছে। না, এগুলো তো আছেই। ধরেন রাজনীতিতে তো মানে ওই কি বলে ট্রান্সফরমেশন বা দলবদল, এগুলো রাজনীতিতে আছে। সেটা মানে প্রকাশ্যে দলবদল হয়, আবার গোপনেও ইনফিলট্রেশন হয়, সেগুলো আছে। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, আমাদের মধ্যে পরস্পরকে ঘায়েল করবার ইয়ে থাকবে, কিন্তু এটা যেন আমাদের জাতীয় ঐক্যকে বিনষ্ট না করে, জাতীয় স্বার্থকে যাতে বিঘ্নিত না করে। আপনাদের দুজনকে ধন্যবাদ এই আয়োজনে আসবার জন্য। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আয়োজন এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।